পরীক্ষা শেষ হওয়ার পর এই চার দেওয়ালের মধ্যে বই আর মোবাইল নিয়ে থাকতে থাকতে শ্বাসটা যেন বন্ধ হয়ে যাচ্ছিল, তার বলা বাহুল্য। তাই দুই বন্ধু মিলে ঠিক করলাম, চল কোথাও একটু ঘুরে আসা যাক। তারপর আর করে ফেললাম ব্যাগ প্যাক, সমস্ত জিনিস তা মোটামুটি বাজার করে সেরে ফেললাম। আজকের বাজার নিলাম বেশ কিছু খাবার, চানাচুর, মুড়ি, শুকনো খাবার, যা হোক। ব্যাগটাকে মোটামুটি গুছিয়েই বেরিয়ে পড়লাম। কলকাতার এই বড় বড় অট্টালিকা আর কলকাতার গরম আর এই কলকাতার জ্যাম দুটোকেই পিছনে ফেলে পৌঁছে গেলাম আমরা হাওড়া স্টেশনে। ট্রেনটা একটু ডিলে থাকায় হাওড়া স্টেশনের উপর থেকে হাওড়া ব্যারেজের যে ভিউটা, তা খুব যে একটা মন্দ নয়, তা এর আগেও উপলব্ধি করেছি। তারপর ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছেছে, আর আমাদের S6 কোচ নাম্বার। দেখতে পাচ্ছি অনেক লাগেজ, আর এত ভিড়ের মধ্যে সবাই বিরক্ত। ছটাতে আসার কথা ট্রেনের, আর সেখান থেকে বারবার রিশিডিউল হচ্ছে। একবার 8টা, তারপর 9টা, তারপর আবার 10টা, আর এখন আপনার টাইম 10টা 25 বাজছে, রাত্রি 10টা 25। জানি না ট্রেনে এখনো কখন ছাড়বে। আমরা আমাদের সিটের উদ্দেশ্যে যাচ্ছি। এক হাস্যকর ঘটনা হয়েছিল আমাদের সাথে। কোচ নাম্বার ছিল আমাদের S6, কিন্তু সেখানে যেয়ে দেখি তার নিচে S5 চিপকানো। জানি না এই ছিঁড়া কাগজটা কতক্ষণ ট্রেনের সাথে যুক্ত হয়ে থাকবে। সে তো ট্রেন থামলেই আবার পরবর্তী স্টেশনে দেখা যাবে। উঠে পড়লাম ট্রেনে। আঙ্কেল বললো যে ওনার হাতে ক্লিয়ারেন্স আছে, ক্লিয়ারেন্সটা নাকি ড্রাইভারকে, মানে ট্রেন যিনি চালান ওনারা যারা আছে ওদেরকে দিলেই নাকি ট্রেন ছেড়ে দিবে। আর ওনার সাথে কথা বললাম, উনি বললেন লাইনে অনেকটাই ক্লিয়ারেন্স হয়ে গেছে, মানে সিগন্যাল পেয়ে গেলে ট্রেন ছেড়ে দিবে। তো আই হোপ, এখনো 11টা 5 মিনিট দেরি। গেস করছি 11:30টার মধ্যে ট্রেনটা আমাদের ছেড়ে দিবে। অনেকটাই ধৈর্য ধরতে হচ্ছে। ঠিক আছে, বাবাকে দেখার জন্য হয়তো, মানে এটা প্রথম পরীক্ষা আমাদের। এরপর আরো যাওয়ার মুখে আরো অনেকগুলো আছে, আমাদের রেজিস্ট্রেশনটা এখন পর্যন্ত হয়নি। আর তারপর তো হরিদ্বার থেকে সোনপ্রয়াগের বাস, দেখছি পরবর্তীতে কি হয়। ফাইনালি আমাদের ট্রেন স্টেশন থেকে বেরোলো। 12:30 বাজছে এখন। টোটাল স্টেশন থেকেই 6.5 ঘন্টা লেট, 6.3 মিনিট লেট, আওয়ার লেট, সরি 6.3 আওয়ার লেট। টাটা কলকাতা। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছেছে দীনদয়াল উপাধ্যায় জাংশনে। সমস্যাটা হলো ট্রেনে এখন পর্যন্ত জল নেই। সকাল থেকে উঠে দেখছি ট্রেনের জল নেই, খুব অসুবিধা। অনেকক্ষণ ধরে আইআরসিটিসি অ্যাপে বা ওদের টিমকে কল লাগানোর চেষ্টা করা হচ্ছে। আমার শুভ পাশে যে বন্ধুটা ছিল অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, দেখা যাক। জানি না বারাণসী বা হয়তো জল আসতে পারে। যাত্রাপথেই দেখা হলো আবার মা গঙ্গা। দূর থেকে দেখতে পেলাম বেনারসের সেই কাশীর বিশ্বনাথ মন্দিরটাকে। দূর থেকেই প্রণাম জানালাম। মনে মনে ভাবলাম, ঠাকুর যদি কৃপা করে তাহলে কোনোদিন আবার আসবো এই জায়গায়, কাছে থেকে দেখে যাব এই মন্দির। চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে ট্রেনের জানলার দিকে দীর্ঘক্ষণ ধরে তাকিয়ে থাকতে যে বিন্দুমাত্র বিরক্তিবোধ হচ্ছে না, তার বলে বোঝানোই যাবে না। অনেকক্ষণ ধরেই এই জানলার দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখলাম অনেক কিছু। সবুজ গাছপালাগুলোকে পিছনের দিকে ফেলে আমাদের ট্রেন চলে গেল সামনের দিকে এগিয়ে।
রাস্তায় দেখতে পেলাম ফাঁকা মাঠ, সদ্যই গম কাটা হয়েছে এই মাঠগুলোতে। সেই ফাঁকা মাঠ দেখতে যে এক আলাদা রকম অনুভূতি আর বলে বোঝানো যাবে না। ট্রেন এসে পৌঁছালো লখনৌ জাংশনে। ইচ্ছা ছিল এখানকার কলা কিনে খাওয়ার, কিন্তু জল নেওয়ার চক্করে আর কলাটা যে নেওয়া হলো না, সে আর এক আলাদাই ব্যাপার। যাই হোক, আবার কোনো দিন এলে এই লখনৌ স্টেশনে নেমে কলা কিনে খাবো। हेलो गाइस, আমাদের একটা নিউ ফ্রেন্ড। হাই, নাম बता दो। आयुष राज। सुना लास्ट नाइट বাই দ্য আমার ক্যামেরাটা তো ব্ল্যাক, ঠিক আছে। লাস্ট নাইট এরপর আমরা हरिद्वार स्टेशन में নেমে যাবো। और ये भाई लोग आईआईटी क्लियर करके देहरादून जा रहे हैं, हम नीट क्लियर करके भी क्या कर रहे हैं, कुछ भी नहीं। कुछ भी नहीं। तो सो मिलते हैं अगले महीने में, हमारा देवभूमि उत्तराखंड। ফাইনালি পৌঁছে গেলাম হরিদ্বার স্টেশনে। এখানে দুই বন্ধু একটা সেলফি তুলে রওনা দিলাম গন্তব্যস্থল ভারত সেবা আশ্রমের দিকে। আশ্রমের ভিতরে বেশি ভিডিও আমাদের করা হয়নি, তাই এন্ট্রি করিয়ে কুপন কেটে চলে গেলাম আমাদের এখানে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়ার খুব সুন্দর ব্যবস্থা, চারিদিকটায় বেশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। রান্নার মধ্যে ছিল ভাত, ডাল, 2 রকমের সবজি এবং পায়েস। কিন্তু শর্ত একটাই, খাওয়া দাওয়ার শেষে নিজের থালাটা নিজেই পরিষ্কার করতে হবে। তোমরা যদি বলো এই ভারত সেবা আশ্রম নিয়ে এক আলাদা একটা ভিডিও করতে, তাহলে পরবর্তীতে একটা আলাদা ভিডিও করে দিব। অনলাইন রেজিস্ট্রেশন না থাকায় অফলাইন রেজিস্ট্রেশন করবো ভেবে সন্ধ্যাবেলায় গেছিলাম অফলাইনের জায়গাটাতে। সেখানে সন্ধ্যাবেলায় এত ভিড় দেখে চোখ উঠলো মাথায় যে কিভাবে এত ভিড় কাটিয়ে রেজিস্ট্রেশন হবে। তারপর দিন সকালবেলায় আবার গেলাম সেই জায়গায়, দেখছি লাখে লাখে লোক। এত লোক সে কিভাবে যাবে বাবা কেদারনাথের দর্শনে। তারপর শুনলাম নাকি সেখানে খুব ঝামেলা হয়েছে, প্রশাসন এত লোকজনকে, এত ভিড়কে কন্ট্রোল করতে না পেরে সেই দিনও অফলাইন রেজিস্ট্রেশন বন্ধ করে রেখেছিল। তারপর আর কি, আমরাও ভাবলাম যাওয়া হবেই না হয়তো। রেজিস্ট্রেশনটা যখন হলোই না, তখন দুই বন্ধু মিলে ডিসিশন নিলাম, চল আজ হরিদ্বারটাই ঘুরে দেখা যাক। দেখলাম হরিদ্বারের লোকাল বাজার, আর রওনা দিলাম মনসা মন্দিরের উদ্দেশ্যে। উঠে তো গেছি, যা বুঝতে পারছি যে পুরো ট্র্যাকটা কমপ্লিট করতে পারবো না, নাহলে আমাদের সন্ধ্যা আরতিটা দেখতে পাবো না। আমরা কিছুটা উঠেই নেমে যাবো। এই রাস্তাটা খুব খারাপ রাস্তা। ফাইনালি উপরে এসেছি। এখান থেকে ভিউটা দেখতে পাবো, এসে নিচে গঙ্গা, আর সেদিকে সে পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে। জয় মা মনসা মাঝিতে ডাকে, তার উপরে একদম দেওয়া যাবে। পাথরগুলো দেখে তোমরা বুঝতে পারবে। চলো দেখা যাক কি হয়। ওইদিকে আছে হারকিপৌরি ঘাট, আর মনসা মন্দির ঠিক এর অপোজিটে অনেকটা। আর ওই দিক দিয়ে অনেকে যাচ্ছে, সে অনেক উঁচু দিয়ে যেতে হবে। আর বাইরে চারদিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে না। এখানে তো এরা বলছে নাকি তুফান আসছে, বেশ ভালোই ঝড় আসছে। এখানকার আবহাওয়া একদম সেকেন্ডে চেঞ্জ হয়। তো দেখি যাক কতটা যাওয়া যায়। অনেক দর্শনার্থীরা যাচ্ছে, তো দেখা যাক কি হয়। আর মনসা মন্দির থেকে এটা বাইরের গেট। লাইনে লেগেছি, প্রচুর বাতাস।
অনেক অনেক ভিড় মন্দিরের ভিতরে, প্রচুর লাইন দর্শনার্থীদের, একদম থাসাথাসিতে যেতেই পারা যাচ্ছিল না। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় আবার বেরিয়ে এসে কিছুটা আবার ক্যামেরা করলাম। মন্দিরের বাইরে এসে তুললাম বেশ কিছু। প্রথমে ভাবলাম যে মনসা মন্দির হয়তো আসবো না, আমরা দুজনে ডিসিশন নিয়েছিলাম। আর তারপর হঠাৎ করে এখন যে আসবো না ভাবলাম, তারপর বললাম যে চল দেখা যাবে কতক্ষণ লাগে দেখি। কিন্তু প্রায় মোটামুটি 30 থেকে 35 মিনিট খুব তাড়াতাড়ি হেঁটে কোথাও খুব একটা কম ছবি তুলে যে চলে আসলাম এবং এসে মনসা মন্দিরটা দেখে নিলাম। এখানে দেখো মনসা মন্দির আরতি শুরু হয়েছে, আর পিছনেই নিচে হারকিবাড়ি ঘাটের আরতিটা শুরু হবে, হয়তো শুরু হয়ে গেছে। আর রবিবার অনেক ভিড় হবে। সত্যি কথা বলতে কি যে মা আছে, সত্যি বলতে ভগবান আছে বলে হয়তো এতদূর চলে আসতে পেরেছি, আর এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়েছি। আর খুব একটা ইচ্ছা আছে মা চণ্ডী মাতার ওখানে যাওয়ার। ওই রাস্তাটা শুনেছি বেশি খারাপ এই মনসা মন্দিরের চেয়ে। আর যদি হয় তাহলে আমরা চেষ্টা করবো যে কালকে যাওয়ার, বা যদি ঠাকুরের কাছে ওখান থেকে ঘুরে আসি তাহলে একবার চণ্ডী মাতার মন্দির যাওয়ার, দর্শন করার চেষ্টা করবো। দেখতে পারো, আর সবাইকে রিকমেন্ড করবো যদি উত্তরাখণ্ড আসো, হরিদ্বার আসো, তাহলে মা মনসার মন্দিরটা ঋষিকেশ থেকে খুব কাছে। এখানে দেখো পাহাড়ের টপ ভিউ, আর অবশ্যই আসবে, এই জায়গাটা দেখে যাবে। আর এখান থেকে দেখতে পাচ্ছ পুরো স্বর্গ, পুরোটাই স্বর্গ। আর কতটা খারাপ, পুরো খারাপ। তো এখন আমাদের নিচে নামতে হবে, নিচে নেমে আমরা একটু হারকিবাড়ি ঘাটের সেই সন্ধ্যা আরতিটা দেখবো। নিচে নামার পথে যে হরিদ্বারটা এত সুন্দর লাগছিল তা বলে বোঝানো যাবে না। ফাইনালি আমরা প্রায় নেমে চলেছি, প্রায় নেমে গেছি। আর একটু বাকি আছে। এখানে একটা সন্ধ্যা আরতি হচ্ছে। রাস্তাটা খুব খারাপ, নামার রাস্তাটা। হ্যাঁ, প্রায় বাজারে নেমে গেছি। জয় মা মনসা। পরবর্তী দিন আশ্রমে নানান জনের মুখ থেকে নানান রকম কথা শোনার পর আর মনের ইচ্ছাটাকে ধরে না রাখতে পেরে বেরিয়ে পড়লাম বিনা রেজিস্ট্রেশনে কেদারনাথের উদ্দেশ্যে। হরিদ্বার থেকে বাস ধরে চললাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। বাম পাশে খাড়া হিমালয় পর্বত, আর ডান পাশে মা গঙ্গাকে সাক্ষী রেখে এগিয়ে পড়লাম সামনের দিকে। ঋষিকেশ পেরিয়ে যাওয়ার সময় রাস্তার পারে দেখতে পেলাম ঋষিকেশের সেই সমস্ত জায়গা যেখানে ওই বানজি জাম্পিং হয়। এইবার তো হলো না, কিন্তু পরবর্তীতে ঋষিকেশ আসলে এই বানজি জাম্পিং আর ওয়াটার রাফটিং যে করে যাব তাতে কোনো দ্বিধাবোধ নেই। যত সামনের দিকে এগিয়ে যায় তত দেখতে পাই একের চেয়ে আরেক উঁচু উঁচু পর্বত। ইচ্ছে করে যেন এই নিচু পর্বতটাকে ছাড়িয়ে আবার সামনের দিকে উঁচু পর্বতের দিকে ছুটে যেতে। তিনধারা বলে এক জায়গায় আমাদের বাস দাঁড়ালো লাঞ্চের জন্য। হ্যালো গাইজ, আমরা এখন আছি তিনধারায়। বাসটা এখন থেমেছে। মোটামুটি গুগলে যা দেখলাম এই জায়গাটা মোটামুটি সমুদ্র পৃষ্ঠ থেকে 840 কিমি উপরে। আর এখানে একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছিল। আর আলু পরোটা খেলাম, আর পিছন দিকে তোমরা ভিউটা দেখতে পারো কত সুন্দর। আর তারপর এখানে পাহাড়, এখান থেকে আমরা আবার এখানে এই ভিউটা দেখতে পারো। ফ্রন্ট ক্যামেরা থেকে জুমটা হচ্ছে না, তো যাই হোক দেখি আমাদের সামনে ডিস্টেন্স দিকে কি যাওয়া যায়।
খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাস রওনা দিল রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে। রাস্তার পাশেই দেখতে পেলাম সেই ঐতিহাসিক জায়গা যেখানে ভাগীরথী আর মন্দাকিনী এক জায়গায় মিলিত হয়ে গঙ্গা নাম নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। দুই জলধারার যে আলাদা আলাদা রং তা এখান উপর থেকে পরিষ্কারই বোঝা যাচ্ছে। যাওয়ার পথেই দেখতে পেলাম রাস্তায় অনেক জায়গায় পাহাড় কেটে বানানো হচ্ছে রাস্তা। মাঝে মাঝে ভাবি যে প্রকৃতিকে এত কষ্ট না দিলেই নয় কি। রাস্তায় জ্যাম থাকার জন্য বাস দাঁড়ালেই সেই সুযোগ নিয়ে নেমে পড়ে তুলতে বাকি রাখেনি বেশ কিছু নিজস্বী। ভাবছেন গাড়িতে বসে থাকতে থাকতে হঠাৎ ফুটবল মাঠের ছবি কোথায় থেকে এলো। অতিরিক্ত জ্যাম থাকার জন্য আমাদের বাসটাকে দাঁড় করিয়েছিল এমনই একটা ফুটবল ময়দান যেটা ছিল চারদিকে পাহাড় দিয়ে ঘেরা। এসেছিলাম রুদ্রপ্রয়াগ জেলারই একটা জায়গাতে যেখানে আমাদের বাসগুলোকে দাঁড় করে রেখেছে। আর कोई नहीं तो ठीक है, मारो आप, मारो मारो। ठीक है, अरे आयुष भाई थोड़ा कुछ बताना चाहे तो। नाम क्या है? नाम बताओ तुम्हारा। आयुष। প্রায় রাত্রের 2টোর দিকে পৌঁছালাম আমরা सीतापुर बास स्टैंड। और समय লাগলো প্রায় 21 घंटा। फिलहाल रात का 2 बज रहे हैं और हम सीतापुर से सोनप्रयाग जा रहे हैं। हमारे साथ मिल गया बिहार का 3 दोस्त और শুভ আমার সঙ্গী সারথি যে এখনো যাচ্ছে। আর এত লেট বাসে সন্ধ্যাবেলায় চেপেছিলাম, সেই ভোরে চেপেছিলাম আর রাত 12টা নেমেছি। फिलहाल रात का 2 बज रहे हैं और हम सीतापुर से सोनप्रयाग जा रहे हैं। हमारे साथ मिल गया बिहार का 3 दोस्त और শুভ আমার সঙ্গী সারথি যে এখনো যাচ্ছে। আর এত লেট বাসে সন্ধ্যাবেলায় চেপেছিলাম, সেই ভোরে চেপেছিলাম আর রাত 12টা নেমেছি। সেই রাত্রে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পৌঁছিয়ে পরের দিনের ট্র্যাক শুরু করেছিলাম গৌরীকুণ্ড থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখাবো তোমাদেরকে সম্পূর্ণ ট্র্যাক এবং বাবা কেদারনাথের কিছু না দেখা ভিডিও। আর যদি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে।